প্রণয়ের ঘোর রাত পর্ব 23 থেকে 24। আরাফাত আদনান সামি। মোর সুইটহার্ট আরেকটু প্লিজ। মায়া বিরক্ত হয়ে ধমক দিল। অনেক হয়েছে, ছাড়েন তো। অবশেষে অনেক চেষ্টার পর মায়া নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। মায়াকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কৌশিক মুখ ফাঁক করে বলল, ধাত, সবসময় তুই এমন করিস। মুডের পুরো 13টা বাজিয়ে দিস আমার। মায়া ছোট্ট একটা দুষ্টু হাসি দিয়ে জবাব দিল, ভালো করি। মার কথাটা শেষ হতেই কৌশিকের কপালের ভাঁজটা আরো গভীর হলো। জনের মাঝে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। মায়া কৌশিকের সামনে বসে চোখে কৌশিককে দেখছে। কৌশিকের চোখের দৃষ্টিতে কোনো বদল নেই। সেই কখন থেকে কোন কথা না বলে চুপচাপ বসে আছে কৌশিক। এক হাতের উপর থুতনি ভর দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মার দিকে। যেন কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছে, যা শুধু চোখে ধরা যায় কিন্তু কথায় বোঝানো যায় না। চাঁদের ফিকে সোনালি আলো জনকে ঘিরে রেখেছে। আলোটা বিশেষ করে পড়েছে মার মুখে। সোনালি চাঁদের আলো মায়াকে আরো নরম, আরো উজ্জ্বল, আরো অসহ্য রকম সুন্দর বানিয়ে তুলেছে। মৃদু বাতাসে মার লম্বা ঘন চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। একটা গোছা চুল বারবার নাক মুখে পড়ে তাকে বিরক্ত করছে। হঠাৎ কৌশিক নীরবে হাত বাড়িয়ে মার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। কৌশিকের স্পর্শে মার নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। কৌশিক তখনও কিছু বলেনি, শুধু মুচকি হাসছে। মার লজ্জায় গালের কোণে হালকা টোল পড়ে গেছে। চোখ দুটো এক মুহূর্তের জন্য সরাচ্ছে না। কৌশিকের এভাবে তাকিয়ে থাকা, এভাবে চুল ছুঁয়ে দেওয়া সবকিছুতেই মার গাল লাল হয়ে উঠল। নিজেকে সামলে নিতে নিতে কৃত্রিম বিরক্তি ফুটিয়ে ভ্রু কুঁচকে সে বলল, এভাবে কি দেখছেন শুনি। মার কথা যেন কৌশিকের কানে পৌঁছালি না। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু সেই গভীর দৃষ্টিটা স্থির হয়ে আছে মার দিকে। মায়া আবার ডাকলো, তবে এবার একটু জোরে, একটু বিরক্তি নিয়ে, কি হলোটা কি, এইভাবে কি দেখছেন শুনি। কৌশিকের ঠোঁট হালকা নরল, যেন অসচেতনভাবে কথা বেরিয়ে এল। তোকে। এই একটা শব্দ, একটা নিঃশ্বাস, একটা স্বীকারোক্তি। মার বুকের ভেতর দপ করে উঠল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। বরং দুষ্টু ভঙ্গিতে হালকা চোখ পাকিয়ে বলল, আমাকে এইভাবে দেখার কি আছে। দুনিয়াতে দেখার মতো আর কিছু নাই নাকি। মার কথায় কৌশিক ঠোঁট কামড়ে হাসল। তার চোখে যে মায়াকে ছাড়া সত্যি আর কিছু দেখার নেই। হঠাৎ খুব ধীরে, খুব নরম স্বরে, প্রায় ফিসফিসিয়ে সুর তুলল, তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। কথাগুলো মার বুকের মধ্যে সরাসরি গিয়ে আঘাত করল। তার গাল মুহূর্তেই গোলাপের মতো লাল হয়ে উঠল। লজ্জায় যেন পুরো শরীর গলে যাচ্ছিল। মুখের এক পাশে চাপা লজ্জায় আর হাসির মিশ্র ছাপ রেখে মায়া নিচু স্বরে বলল, ইস, শো শো থম। মার কথা শুনে কৌশিক মুচকি হাসল। লজ্জা লাগছে। মায়া চোখ দুটো শক্ত করে বন্ধ করে মুখ টিপে বলল, ভীষণ। কৌশিক নরম গলায় বলল, ওরে আমার লজ্জাবতী রে, লজ্জা অনেক হয়েছে, চোখ খোল এবার। মায়া ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই সামনে কৌশিকের সেই চওড়া দুষ্টু হাসি দেখতে পেল। তার দৃষ্টিতে ঠিক যেন লেখা, তুই লজ্জা পাচ্ছিস, আর আমি সেটা উপভোগ করছি। মায়া আরো লজ্জায় লাল হয়ে গেল। সাথে সাথে আলতো করে কৌশিকের বুকে ছোট্ট একটা পাঞ্চ মেরে বলল, অসভ্য লোক, এইভাবে আমাকে হাসছেন কেন শুনি। কৌশিক ভান করে বিরক্ত হলো। যা বাবা, এখন তোকে দেখে হাসাও যাবে না। না, যাবে না। তাহলে তোর সাথে কি করা যাবে শুনি। কিছুই না। কৌশিক ধীরে ঝুঁকে এল। ভুল। কিছু তো একটা করা যাবে। মায়া ভ্রু কুঁচকে তাকালো। কি? কৌশিক একদম থেমে থেমে বলল, রোমান্স। অসভ্য। কৌশিক ফিসফিসিয়ে হেসে উঠল। সুইটহার্ট, তাহলে একটু অসভ্যতামি করি। মায়া ঠোঁট পাকাল। আপনার সাথে কথা বলাই উচিত না। তাহলে বলিস না। আপনি এত খারাপ কেন? তোর জন্য। মায়া চোখ বড় বড় করে বলল, আমি আবার কি করলাম? কৌশিক হাসল। কি করিসনি সেটা বল। মায়া বিরক্তির ভান ধরে হাত গুটিয়ে বলল, আচ্ছা, কি করিনি? এই যে তুই কাছে থাকলেই নিজেকে সামলাতে পারি না। মায়া হালকা দুষ্টু গলায় বলল, তো সেটা কি আমার দোষ? তাহলে কি আমার দোষ? মায়া চোখ পাকাল। অসভ্য। কৌশিক ততক্ষণে ভ্রু তুলে দুষ্টু করে বলল, চিপকালি। হিহ। কৌশিক হেসে মাথা দুলাল। এই যে আমার গায়ে লাগিয়ে রাগ দেখাস ঠিক চিপকালির মতো। কৌশিকের কথা শুনে মায়া একদম রেগে ফায়ার হয়ে গেল। চোখ মুখ একাকার লাল করে বলল, আমাকে কি বললেন আপনি? কৌশিক ঠান্ডা ভঙ্গিতে ভ্রু তুলে বলল, কেন, শুনতে পাসনি? আচ্ছা আবার বলছি, চিপকালি, চিপকালি, চিপকালি। কথাটা শেষ হতেই মার রাগ যেন আরো 3 গুণ বেড়ে গেল। ঝট করে উঠে দাঁড়িয়ে কৌশিকের একদম কাছে গিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ইউ। কথাগুলো মুখে আনতে আনতেই হঠাৎ থেমে গেল মায়া। কয়েক সেকেন্ড নিজের শ্বাস প্রশ্বাস সামলে নিল।
তারপর অভিমান ভরা ভাঙা গলায় বলল, ধাত, আপনার সাথে কথা বলাই উচিত না। বলে ঘুরে দাঁড়ালো সে। গোলাপি গাল দুটো আরো ফুলে উঠল রাগে। কৌশিক মার রাগ দেখে মৃদু হেসে ফেলল। তার এই রাগ, এই অভিমান সবকিছুই কৌশিকের কাছে অদ্ভুতভাবে আদরের। সে একটু এগিয়ে মায়াকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, চিপকালি, শোন, আহার রাগ করছিস কেন? মায়া খাট সামান্য ঘুরিয়েও তাকালো না। বিরক্তিতে কাটা গলায় বলল, একদম আমার সাথে কথা বলবেন না। বলে দিলাম, আপনার সাথে কোনো কথা নাই। থাকেন আপনি, আমি চললাম। মায়া কথাটা বলেই পিছন ঘুরে যেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কৌশিক হঠাৎ উঠে দাঁড়িয়ে এক ঝটকায় মার হাত চেপে ধরল। অপ্রস্তুত মায়া ধপ করে কৌশিকের বুকে এসে ঠেকল। কৌশিকের শক্ত বাহু দুটো তাকে এমনভাবে আটকে রাখল যেন সে নড়ার কোনো সুযোগই না পায়। মায়া ছুটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। ধুকপুক করা হৃৎপিণ্ডের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছিল সে। কৌশিকের গলা নিচু, আগের চেয়ে তীক্ষ্ণ। আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে, শুনি? মায়া দ্বিধাগ্রস্ত, কাঁচুমাচু হয়ে বিরক্তির স্বরে বলল, ছাড়ুন আমাকে। কৌশিক চোখ সরু করে তাকালো, ঠোঁটে চাপা হাসি। জান রাগ করলি? মায়া দাঁতে দাঁত চেপে বলল, অনেক, এবার ছাড়ুন আমায়। কৌশিক আরো কাছে ঝুঁকে নরম অথচ মালিকানাবোধে ভরা স্বরে বলল, নিজের হবু জনাবের উপর এইভাবে কেউ রাগ দেখায়? মায়া মুখটা ফিরিয়ে নিয়ে গম্ভীরভাবে বলল, করব না। আপনি আমাকে চিপকালি কেন বললেন? কৌশিক মাথা একটু কাত করল, চোখে চঞ্চল দুষ্টুমি। যাই বলি, সব মিলিয়ে তুই তো আমারই, তাই না? মায়া এবার সম্পূর্ণ চুপ। উত্তর না পেয়ে কৌশিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সে মার চিবুক আঙুল দিয়ে তুলে ধরে বলল, আর কত রাগ করে থাকবি? মায়া এবারও কিছু বলল না। তার এই নীরবতা যেন কৌশিকের ধৈর্যের শেষ সীমায় আঘাত করল। আচমকা কৌশিকের স্বর বদলে গেল। ধমক, রাগ আর অস্থিরতা মিশে থাকা এক কঠিন শব্দে বলে উঠল, কি হলোটা কি? আমার কথা কানে যাচ্ছে না তোর? কৌশিকের গলা এতটা করা শুনে মার বুক কেঁপে উঠল। আচমকা ধমকে যেন মার পৃথিবীটা থেমে গেল। মায়া চমকে উঠল, শরীরটা কেঁপে উঠল হঠাৎ। ভয়ের চোটে তার চোখ দুটো ভিজে উঠল, আর এক মুহূর্তেই দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। এই দৃশ্যটা কৌশিকের চোখে পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। নিজের রাগের মাথায় করা ভুলটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। মায়া এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কণ্ঠ কাঁপছে, কাঁধটা উঠানামা করছে। এক সেকেন্ডও দেরি করল না কৌশিক। তড়িঘড়ি করে সে মার দু গাল নিজের হাতের মুঠোয় নিয়ে নরমভাবে চোখের পানি মুছে দিল। তারপর হালকা জোরে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে এনে মাথাটা চেপে ধরে বলল, আরে ইয়ার, সরি, সরি, সরি। পাগলি, এই সামান্য ধমকে কেউ কাঁদে নাকি? মায়া ভেজা কণ্ঠে দম আটকানো কান্নার স্বরে জবাব দিল, আপনি অনেক খারাপ, অনেক 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 খারাপ আপনি। কৌশিক নিঃশ্বাস ছেড়ে মার মুখটা আলতো করে উপরে তুলল। দুই আঙুলের নরম স্পর্শে আবার তার গাল মুছিয়ে দিল। ভরাট কণ্ঠে অনুতপ্ত স্বরে বলল, সরি জান, আমি আমার ভুলের জন্য সত্যিই অনুতপ্ত। দেখ, এখন থেকে তোকে আর কখনো ধমক দিব না। প্রমিজ, প্লিজ আর কাঁদিস না। মায়া ঝাপসা চোখ তুলে তার দিকে তাকালো। চোখগুলো এখনো কাদা ভেজা। সে আস্তে প্রশ্ন করল, সত্যি তো? কৌশিক মাথা নেড়ে দ্রুত দ্রুত বলল, সত্যি, সত্যি, সত্যি। মায়া নাক টেনে একটু সোজা হয়ে দাঁড়ালো। তাহলে আমি কান্না থামাচ্ছি। কিন্তু যদি এরপর থেকে আরেকবার ধমক দেন তাহলে কিন্তু আমি এবারের চেয়েও বেশি জোরে জোরে কাঁদব। বলে দিলাম। মার কণ্ঠে হালকা ক্ষোভ আর নরম কান্নার মিশ্রণ শুনে কৌশিক হঠাৎ ফিকে করে জোরে হেসে উঠল। হাসি থামাতে থামাতে বলল, আরে বাবা, বলতাম তো, আর ধমক দিব না। এবার কান্না থামা, পাগলি মেয়ে একটা। মায়া কেবল হালকা করে মাথা নেড়ে কান্না থামালো। কৌশিক আবার তার হাতে হাত দিয়ে নরমভাবে চোখের পানি মুছে দিল। এরপর মার ছোট্ট হাত ধরে তাকে আলতো করে দোলনায় বসিয়ে দিয়ে বলল, মায়া, চোখ বন্ধ কর। মার কণ্ঠ কেঁপে উঠল, নরম স্বরে বলল, কেন? কৌশিক হেসে বলল, আরে কর না। বিশ্বাস কর, দেখবি তোর ভালো লাগবে। মায়া একটু হেসে বলল, ঠিক আছে। বলেই সে চোখ বন্ধ করে নিল। কৌশিক ধীরে ধীরে পকেটের দিকে হাত বাড়াল, কিছু বের করল, আর মার সামনে পকেটটি ধরে বলল, এবার চোখ খোল। মার চোখ ধীরে ধীরে খুলল। চোখ খুলতেই সে চমকে উঠল, চোখ বড় হয়ে গেল এবং বিস্ময়ের সঙ্গে বলল, ওয়াও, গিফট আমার জন্য? কৌশিক মুচকি হেসে বলল, তো আর কার জন্য আনবো শুনি? তুই ছাড়া আমার আর আছে তাকে? খুলে দেখ। গিফট দেখে মার খুশিতে আত্মহারা। কৌশিকের হাত থেকে ছোট্ট প্যাকেটটা নিয়ে সে এক মুহূর্তও দেরি না করে টান দিয়ে ওপরে থাকা কাগজ ছিঁড়ে ফেলল। ছেঁড়া র্যাপারের ভেতর থেকে যখন লাল রঙের ছোট চিকচিকে একটা পাইল বেরিয়ে এলো, তা দেখে মায়া অবাক হয়ে গেল। তার মুখে বিস্ময়ের রেশ, চোখে শিশুসুলভ আনন্দে বলল,
ওয়াও কি কিউট এটা। মায়া পায়েলটা হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখছিল, আনন্দে প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা। যেই পায়ে পড়তে যাবে ঠিক তখনই কৌশিক গম্ভীর ভঙ্গিতে বলল, এই দাঁড়া, পায়েলটা আমার কাছে দে। মায়া চোখ গোল করে তাকালো। কেন? দিতে বলছি দে। মায়া একটু ভ্রু তুলল ঠিকই, কিন্তু কোনো জেদ দেখালো না। নিঃশব্দে পায়েলটা কৌশিকের হাতে দিয়ে দিল। কৌশিক পায়েল হাতে নিয়ে ধীরে ধীরে মার সামনে হাঁটু গেড়ে বসল। তার এই ভঙ্গিটা দেখে মায়া আরো বেশি অবাক হয়ে গেল। এক হাঁটুতে ভর করলো, আরেক হাঁটু মাজার ঠিক সামনে উঁচু বসল। কৌশিক মাথা তুলে মার চোখের দিকে তাকিয়ে বলল, তোর বাম পা টা বাড়া। মায়া হতভম্ব, নির্ভাবনায় কণ্ঠে বিভ্রান্তি নিয়ে বলল, কোথায়? আমার হাঁটুর উপর তোর বাম পা টা রাখো। মায়া ভ্রুকুচকে বলল, কি? আমি এটা পারবো না। কৌশিক হালকা চোখ পিটপিট করে জিজ্ঞেস করল, কেন? মায়া নিচু স্বরে বলল, আপনি আমার বড়, আমি আপনার উপর কিভাবে পা রাখতে পারি? কৌশিক মুচকি হেসে মাথা দোলাল। দীর্ঘশ্বাস ফেলে একটু নাটকীয় ভঙ্গিতে বলল, হায় রে, কয়দিন পর যে আমার। এতটুকু বলেই কৌশিক থেমে গেল। মায়া বিস্ময়ে জিজ্ঞেস করল, কি? কিছু না। আরে এত কথা বলিস কেন, পা টা বাড়াতো। সত্যি দি, কিছু হবে না তো। কৌশিক হেসে বলল, আরে পাগলি, কি হবে? কিছুই হবে না, শুধু দুই পা রাখো আমার হাঁটুর উপর। মায়া লাজুক চেহারা নিয়ে তার বাম পা ধীরে ধীরে কৌশিকের হাঁটুর উপরে রেখে দিল। কৌশিক মুচকি হেসে তাকালো তার দিকে। এক হাত বাড়িয়ে আঙুলের কোমল স্পর্শ দিয়ে সে মার পায়ে আলতো করে স্পর্শ করল। মায়া হঠাৎ মৃদু কেঁপে উঠল। শরীরটা লঘুভাবে শিউরে উঠল, গায়ে অজান্তেই রোমাঞ্চ ছড়িয়ে পড়ল। কৌশিক আস্তে আস্তে লাল রঙের পায়েলটা মার পায়ে পরিয়ে দিল। পায়েলটি ঠিকভাবে বসার সঙ্গে সঙ্গে সে আরেক হাত দিয়ে মার ডান পা তুলে তার হাঁটুর উপরে রাখল। দুই হাত দিয়ে আলতো করে ধরল মার দুটো পা। সাথে সাথে হালকা ঝুঁকে কৌশিক মার পায়ে মৃদু করে কয়েকটা চুম্বন খেল। পায়ে ঠোঁটের স্পর্শে মায়া আবার পুরো শরীর শিউরে উঠল। গায়ের প্রতিটি লোম অজান্তে দাঁড়িয়ে গেল, লাজুক হয়ে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ করে ফেলল। কৌশিক মুচকি হেসে বলল, চোখ বন্ধ করে রাখতে হবে না, চোখ খোল। মায়া আস্তে আস্তে চোখ জোড়া খুলল। তার চোখে লজ্জা আর আনন্দের মিশ্রণ দেখা যাচ্ছিল। কৌশিক চোখে হাসি নিয়ে জিজ্ঞেস করল, পায়েল টা পছন্দ হয়েছে তোর? মায়া চোখে উজ্জ্বলতা নিয়ে হেসে বলল, খুব, খুব বেশি। রাত কেটে ভোর হলো। শীতের সকাল, 8:30। চারদিকে নরম কুয়াশার চাদর বিছানো, যেন কেউ চারিপাশে ছিটিয়ে রেখেছে সাদা তুলোয়। ঘাসের মাথায় পানি জমে থাকা স্বচ্ছ বিন্দুগুলো সকালের আলোয় মৃদু ঝিলমিল করে উঠছে। চারিপাশে হালকা ঠান্ডা বাতাসে। গতরাতের মার সাথে দুষ্টু মিষ্টি খুনুসুটি শেষে নিজের রুমে এসে শুয়ে কৌশিক কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি। তার সেই ঘুম ভাঙেনি এখনো। ঘরের ভেতরও হালকা আধো অন্ধকার, জানালার ফাঁক গলে ঢুকে আসা আলোটুকু কুয়াশায় নরম হয়ে গেছে। ঠিক তখনই ঘড়ির প্রথম অ্যালার্ম যেন ভোরের নীরবতা চিরে ফেলে। চমকে উঠে কৌশিক সাথে সাথে ঘুম ভেঙে যায় তার। একটু বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা তুলে নেয় সে। স্ক্রিন অন হতেই বড় বড় করে ভেসে ওঠে সময় 9:05। সময় দেখেই কৌশিকের ভ্রু কুঁচকে ওঠে। ওফ, ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম, বলে মুহূর্তেই বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে সে। তার সময় নেই, অফিসে আজ দেরি করা যাবে না। তাই সাইড থেকে তোয়ালেটা হাতে নিয়ে দ্রুত শাওয়ার নিতে ওয়াশরুমের দিকে চলে যায় কৌশিক। একদিকে সেই সকাল 7টা বাজে মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছে রান্নার ঘরে তার মামিদের সাহায্য করতে। তার পরনে পাতলা নীল শাড়ি। পেঁয়াজ বাটা শেষ করে সে ঘুরে দাঁড়ালো তার বড় মামির দিকে। মার কোমল কণ্ঠে জিজ্ঞাসু সুরে বলল, বড় মামি, আর কিছু বাটা লাগবে? সবজি কাটতে কাটতে মাহিমা চৌধুরী মার দিকে তাকিয়ে মৃদু হাসি ছুড়ে বললেন, না মা, আর লাগবে না, তুমি গিয়ে হাত ধুয়ে এসো। মাহিমা চৌধুরীর কথা মতো হাত ধুয়ে এসে সাথে সাথে মায়া দ্রুত বলল, বড় মামি, আজ আমি রান্না করি। কথাটা শুনে পাশ থেকে সায়রা চৌধুরী অবাক হয়ে মুখ তুললেন। ওমা, কেন? এত কষ্ট করতে হবে না তোমাকে, অনেক কিছুই করেছ তুমি। আমার মেয়ে হলে এতক্ষণে মুখ পুছে না করে বসে থাকতো। মায়া মৃদু হাসল। ছোট মামি, তিয়াশা এখনো ছোট, আর কয়দিন যাক, সব ঠিকই শিখে যাবে। সায়রা চৌধুরী মুখটা খিচে বললেন, ও আবার বুঝবে। যদি এমন কিছু হতো, সব দোষ তোমার ছোট মামার। লাইট দিয়ে মাথায় তুলেছে, কিচ্ছুটি বলা যায় না। পাশ থেকে মাহিমা চৌধুরী হেসে উঠলেন, সায়রা, ও এখনো বাচ্চা, সময় হলে সব শিখে যাবে, চিন্তা করো না তো। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়রা চৌধুরী বললেন, হলেই ভালো। সত্যি বলছি, আমি এই মেয়েকে নিয়ে আর পারছি না ভাবি। তাদের কথার মাঝেই মায়া আবার এগিয়ে এল, স্বরে অনুরোধের স্পষ্টতা, বড় মামি, আজকে আমি রান্না করি, প্লিজ। মাহিমা চৌধুরী এবার একটু থমকে মেয়েটার দিকে তাকালেন।
এত রান্না তুমি একা কি করে করবে মা? মায়া হাসি মুখে বলল, আমি পারবো বড় মামি, সব সামলে নেব। আপনি আর ছোট মামির রুমে গিয়ে একটু বিশ্রাম করুন। মার জন মামি একে অপরের দিকে তাকালেন। তারপর নরম স্বরে মাহিমা বললেন, ঠিক আছে, তবে কোন দরকার হলে আমাকে বা তোমার ছোট মামিকে ডাক দিও কেমন? মার চোখে ঝলমল করে উঠল খুশির আলো। ঠিক আছে বড় মামি। মার কথা শেষ হতেই মাহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী জনেই নিজেদের রুমের দিকে চলে গেলেন। তারা চলে যেতেই মায়া শাড়ির পাতলা নীল আঁচলটা কোমরে ভাঁজ করে গুজে নিল। তারপরই দ্রুত হাত চালিয়ে কাজে লেগে গেল। সময় গড়াল। ধীরে ধীরে ধৈর্য আর যত্ন নিয়ে মায়া একে একে সব রান্না শেষ করল। এখন শুধু রুটি বানানো বাকি। মায়া হাত ছাড়ল, আবার নতুন কাজে ঝাঁপিয়ে পড়ল। রুটি বানানোর জন্য আটা খুঁজতে লাগলো সে। এত বড় রান্নাঘর কোথায় কি রাখা আছে বোঝা দেয়। হুড়োহুড়ি করে চারদিকে খোঁজাখুঁজি করতে করতে অবশেষে আটার কৌটাটা চোখে পড়ল। কিন্তু লাভ নেই, সেটা রাখা ছিল সবার উপরে থাকে। মায়া চেষ্টা করল, আবার চেষ্টা করল। পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে যতটা পারা যায় উঁচু করল, হাতটা টেনে ধরল ওপরে। আঙুলের ডগা কৌটার গায়ে ঠেকল, কিন্তু ধরার মতো ভর পাচ্ছে না। বারবার চেষ্টা করতে করতে তার কপালে হালকা ঘাম চিকচিক করে উঠল। ঠিক সেই মুহূর্তে একটি উষ্ণ হাত হঠাৎ এসে থামল তার কোমরে। মায়া মুহূর্তেই শিউরে উঠল। শরীর কেঁপে উঠল হঠাৎ। হৃৎপিণ্ড যেন এক লাফে গলায় উঠে এল। ধীরে, ভয় আর বিস্ময়ের মাঝামাঝি এক দ্বিধায় পিছনে তাকালো সে। কণ্ঠে কাঁপন তুলে বলল, এ কি আপনি? পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটি খুব শান্ত গলায় বলল, হ্যাঁ আমি। মার মুখ লাল হয়ে গেল আকস্মিকতায়। কি করছেনটা কি? নিচে নামান, কেউ দেখে ফেলবে তো। কৌশিক এক মুহূর্তেই মার কোমরটা আরো শক্ত করে ধরে আরো একটু উঁচুতে উঠিয়ে বলল, এত কথা না বলে কি পারবি পার। মায়া আঁতকে উঠে হাত বাড়িয়ে কোটটা ধরে ফেলল। এবার নিচে নামান আমায়। কৌশিক ধীরে ধীরে তাকে নামিয়ে দিল। ঠিক পায়ের গোড়ালি মেঝেতে ছোঁয়া মাত্রই মায়া চোখ নিচু করে লজ্জায় ফিসফিস করে বলল, থ্যাঙ্কস। কৌশিক হাত বুকের সামনে গুজে ভ্রু কুচকে তাকালো মার দিকে। শুধু থ্যাঙ্কস? মায়া মুচকি হেসে আচোখে তাকালো। সেই দৃষ্টিতে লজ্জা খেলছিল। হ্যাঁ, শুধু থ্যাঙ্কস। কথাটা বলে সে কৌটোটা জায়গামতো রেখে ঘুরতেই হঠাৎ কৌশিক বাড়িয়ে দিল হাত। মুহূর্তেই তার আঙুল ছুঁয়ে গেল মার পেট, তারপর কোমর। শক্ত এক টানে তাকে নিজের দিকে টেনে নিল সে। একচোট হোঁচট খেয়ে মায়া সোজা গিয়ে পড়ল কৌশিকের বুকের ওপর। তার শ্বাস আটকে এল, চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কৌশিকের বুকটা নিঃশ্বাসে হালকা উঠানামা করছে, আর সেই শ্বাসের উষ্ণতায় মার গালে জ্বালা ধরালো। কৌশিক আরো শক্ত করে তাকে কাছে টেনে ধরে মুখটা একটু ঝুঁকিয়ে আনলো মার মুখের কাছে। থ্যাঙ্কসে হবে না, আমার কিস চাই। মার গলা শুকিয়ে গেল। বুকের ভেতর থোক করে উঠল হৃদস্পন্দন। চোখ নামিয়ে নিল সে, কিন্তু কৌশিকের হাতের টান থেকে বেরোনোর শক্তি পেল না। মায়া মুচড়ে উঠল। চোখে সামান্য লজ্জার ছোঁয়া, আর শরীরে কিছুটা অস্থিরতা। কি করছেন? ছাড়ুন আমায়, এখনো অনেক কাজ বাকি। ছেড়ে দিব। মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ ছাড়ুন। কৌশিক মার মুখের দিকে সামান্য ঝুঁকে পড়ল। চোখে কৌতূহল, ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, সত্যিই ছুটতে চাস? হ্যাঁ, ছাড়ুন আমায়। কৌশিক তার মুখের কাছে আরো এগিয়ে এসে কৌশলময়ভাবে বলল, তাহলে আমার এই ঠোঁটে করা করে একটা কিসে খা। কৌশিকের কথা শুনে মায়ার সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নুয়ে নিল। ইস, কি হলো দে। পারবো না আমি। তাহলে আমিও তোকে ছাড়তে পারবো না। মায়া কপাল কুচকাল, চোখে সামান্য বিরক্তি আর লাজের মিশ্রণে বলল, কেউ চলে আসবে তো। আসুক। উফ, উফ ছাড়েন তো। ছাড়েন তো টু। আজব তো আমার কথা নকল করেন কেন? আজব তো আমার কথা নকল করেন কেন টু। মায়া কপালে ভাঁজ ফেলে বলল, অসভ্য। কৌশিক হেসে বলল, কিসি দে, তাহলে সাথে সাথে ছেড়ে দিব, আর কোথাও নকল করব না। ইস, শিরে। কি হলো, দিবি না? না দিলে আমিও ছাড়ব না। মায়া ভ্রকুচকে লাজুক স্বরে বলল, চোখ বন্ধ করুন। কেন? করতে বলছি, করেন। ঠিক আছে। বলেই কৌশিক চোখ বন্ধ করে দিল। মার ছোট্ট হাসি ফুটল, আর সঙ্গে সঙ্গে সে হাত বাড়িয়ে কৌশিকের গাল আলতো করে ধরল। নিজের দিকে আরেকটু টেনে এনে মায়া কৌতূহলের ছয় তার দুচোখে দুটো চুমু খেল। চুমুর সাথে সাথেই মায়া কৌমিকের গাল থেকে হাত সরিয়ে লজ্জায় নিজের শাড়ির আঁচলে মুখ লুকাল। কৌশিক কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। মার চিকন ঠোঁটের স্পর্শ তার মনে অচেনা উষ্ণতার ঢেউ তৈরি করে দিল। ধীরে ধীরে কৌশিক চোখ মেলে মার দিকে তাকালো, আর দুষ্টু স্বরে বলল, ঠোঁটে না দিতে বললাম। মায়া ভ্রকুচকে উত্তর দিল, একটা চাইছিলেন, দুটো বুঝেন। দুটো দিছি, এবার আমাকে ছাড়ুন। কিন্তু আমি তো আমার মায়ার সঙ্গে সঙ্গে কৌশিকের ঠোঁটে তার আঙুল আলতো করে রেখে বলল,
প্লিজ কৌশিক ভাই, অনেক হয়েছে, এবার আমাকে ছাড়ুন, অনেক কাজ বাকি আছে। কৌশিক ধীরে ধীরে হাত সরিয়ে দিল। ঠোঁট থেকে মার আঙুল সরিয়ে বলল, ঠিক আছে, এবারের মতো ছাড়লাম। বলেই কৌশিক মায়াকে ছেড়ে দিল। কৌশিকের শক্ত পোক্ত হাতের বন্ধন থেকে মুক্তি পাওয়ার পর মায়া কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। এক চলকে সেই ঘ্রাণ নিল কৌশিকের উপস্থিতির উষ্ণতা, আর কৌশিক হালকা হাসি মুখে বলল, তা তুই এখানে? না মানে, তুই রান্নাঘরে কি করছিস? কেন, এখানে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আম্মু আর কাকি কোথায়? মায়া আটার কোটটা খুলে আটা একটা বাটিতে রাখার কাজ করতে করতে বলল, এখানে কেউ নেই। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কারণ আমি বড় মামি আর ছোট মামিকে রুমে পাঠিয়ে দিয়েছি তাই। কেন সেটা তো বলবি নাকি? মায়া গ্যাসের চুলা থেকে আগে থেকে গরম পানির রাখা পাতিলটা নামিয়ে সেখানে থেকে গরম পানি একটু করে আটাতে ঢেলে বলল, দেখতে পাচ্ছেন না কেন, আজকে আমি রান্না করছি, তাই এখানে কেউ নেই। মার কথা শুনে কৌশিক বেশ অবাক হয়ে রইল। চোখ বড় করে তাকিয়ে বলল, কি, তুই রান্না করছিস আজ? হ্যাঁ। কৌশিক আবারও অবাক হয়ে বড় বড় চোখ করে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। তা কি কি রান্না করলি? শুনি। এখানে যা যা দেখতে পাচ্ছেন সব। আম্মু, তাড়াতাড়ি কিছু খেতে দাও, না হলে অফিসে যেতে লেট হয়ে যাবে। কথাটা বলে সেই মুহূর্তে রান্নাঘরের দরজার সামনে হাজির হলো রোহিত। সামনে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে বলল, হে কি, তোমরা দুইজন এখানে? কৌশিক ভ্রুকুচকে তাকিয়ে বলল, তো? রোহিতকে দেখে মায়া হাসি মুখে বলল, ভাইয়া, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। রোহিত বাইরে থেকে জিজ্ঞেস করল, তুমি কেন? আম্মু আর বড় আম্মু কোথায়? মায়া হালকা লাজুক হাসি নিয়ে উত্তর দিল, কেউ নেই, আজকে আমি রান্না করছি তাই। আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলার পর মায়া একটু থেমে কৌশিকের দিকে তাকিয়ে আবার বলল, আপনিও তো একটু পরে অফিসে চলে যাবেন তাই না? রোহিত ভাইয়ের সাথে আপনি গিয়ে বসে পড়ুন, আমি খাবার নিয়ে আসছি। পাশ থেকে রোহিত দুষ্টু স্বরে বলল, কৌশিক ব্রো, চলে আসো। অনেক দেখে ফেলছো, এত দেখো না, পরে নিজের নজর লেগে যাবে দেখো। রোহিতের এমন কথায় মায়া লজ্জা পেয়ে গেল। এদিকে রোহিতের কথা শুনে কৌশিক হালকা রাগ করে তেড়ে গেল। তবে রে, কৌশিককে তেড়ে আসতে দেখে রোহিত সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। চলবে।